ইরান যে কোনো সময় যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে এই দাবি করে ট্রাম্প ইরান যুদ্ধ শুরু করেছে। এই হামলার পেছনে যেসব কারণ ছিল তার মধ্যে অন্যতম দুটি দিক হল ইরানে ক্ষমতার পালাবদল ঘটানো এবং ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। যদিও ২০২৫ সালের জুন মাসে ইরানে হামলার পর যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, তারপরও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আবারও দাবি করে ইরান নাকি পারমাণবিক শক্তি অর্জনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। অবিশ্বাস্য বিষয় হল ইরানের পারমাণবিক কর্মসূচি শুরুই হয়েছিল আমেরিকার সহযোগিতায়। ২০০০ সালের শুরু থেকেই নেতানিয়াহু বলে আসছে ইরান পারমাণবিক অস্ত্র থেকে মাত্র ২ সপ্তাহ দূরে। এরপর প্রায় ২৫ বছর কেটে গেলেও সেই ২ সপ্তাহ আর শেষ হয়নি। ইরানকে পারমাণবিকভাবে নিরস্ত্রীকরণ করার জন্য ২০১৫ সালে ইরান নিউক্লিয়ার ডিল চুক্তি সম্পন্ন হলেও যুক্তরাষ্ট্র নিজেই বারবার সেই চুক্তি ভঙ্গ করেছে। এর পেছনে অভিযোগ একটাই, ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? এবং পশ্চিমারা কেন ইরানের পারমাণবিক শক্তি অর্জন ঠেকাতে উঠে পড়ে লেগেছে? সেই সম্পর্কে আলোচনার জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হল ইরান। সে কারণে ১৯৯০-এর দশক থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ করার ব্যাপক চেষ্টা করে আসছে। ১৯৯২ সালে নেতানিয়াহু ইসরায়েলের পার্লামেন্টে বলে ইরান ৩ থেকে ৫ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তারপর থেকে বিগত প্রায় ২৫ বছর ধরে নেতানিয়াহু দাবি করে আসছে যে ইরান আর মাত্র ২ সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। অথচ ইরানের পারমাণবিক নীতি বিশ্বের অন্যান্য দেশের মতোই খুবই স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক। তারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA-কে নিয়মিত তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দিত। সেই সাথে ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ গবেষণা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। শুধু তাই নয়, ২০০৩ সালের দিকে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছিল, তখন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেন। খামেনির বক্তব্য অনুযায়ী পারমাণবিক অস্ত্র এমন ধ্বংস ডেকে আনে যেখানে নারী, শিশুসহ সাধারণ নাগরিক নির্বিচারে নিহত হয়। ইসলামে যেহেতু অযথা গণহত্যা বা নির্বিচারে ধ্বংস নিষিদ্ধ, তাই তিনি পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে হারাম বলেছিলেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালের দিকে প্রকাশ্যেই ঘোষণা করেন ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করবে না। তবে বিশ্লেষকেরা মনে করেন ইরান অন্তত অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করতে চেয়েছে। ইরানের পারমাণবিক প্রযুক্তি তাদের জন্য একটি গর্বের বিষয়, কারণ তারা বিশ্বের অন্যান্য দেশের সহায়তা নিলেও মাল্টিসোর্স ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে বিশেষ সক্রিয়তা অর্জন করেছে। রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একটি। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম ইরানের বুশেহের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন করেছে। তখন থেকে রাশিয়া ইরানকে পারমাণবিক নিরাপত্তা, রিয়্যাক্টর পরিচালনা ও প্রশিক্ষণে সহায়তা দিয়েছে। সেই সাথে রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য নিউক্লিয়ার ফুয়েলও সরবরাহ করেছে। প্রাথমিক পর্যায়ে চীনও সীমিত কিছু গবেষণা ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য যেসব সেন্ট্রিফিউজ ব্যবহার করা হয়, অনেকেই ধারণা করেন ইরান সেগুলো আব্দুল কাদের খানের কাছ থেকে পেয়েছে। এই আব্দুল কাদের খানই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের জনক। তবে বর্তমানে ইরান যে পদ্ধতিতে পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করে তা অনেকটাই তাদের নিজস্ব উন্নয়ন। পারমাণবিক অস্ত্রের জন্য মূলত ২ ধরনের উপাদান ব্যবহার করা হয়: উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম। এই দুটি এমন পদার্থ যেগুলোতে নিউক্লিয়ার ফিশন সহজে ঘটে, অর্থাৎ পরমাণু ভেঙে বিপুল শক্তি উৎপন্ন করা যায়। প্রাকৃতিক ইউরেনিয়ামে মূলত ২ ধরনের আইসোটোপ থাকে। সবচেয়ে বেশি থাকে U-238 এবং অতি নগণ্য মাত্রায় থাকে U-235। অস্ত্রের জন্য এই U-235ই বেশি পরিমাণে দরকার হয়। সে কারণেই পারমাণবিক অস্ত্রের উৎপাদন প্রক্রিয়াকে এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ বলা হয়। যে বিশেষ যন্ত্রের মাধ্যমে এই কাজটি করা হয় তাকে বলে সেন্ট্রিফিউজ। এরকম হাজার হাজার সেন্ট্রিফিউজ একসাথে কাজে লাগিয়ে তারপর প্রয়োজনীয় পরিমাণ উৎপাদন সংগ্রহ করা যায়। সাধারণত ৩ থেকে ৫% সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। ২০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম গবেষণা বা বিশেষ কাজে লাগে এবং ওয়েপেন গ্রেড বা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন হয় ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান ২০০১ সালেই তাদের নিজস্ব সক্ষমতায় ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছিল। ৬০% মানে হল ইরান অস্ত্রের কাছাকাছি স্তরে পৌঁছে গেছে, কিন্তু এখনও পুরো ওয়েপন গ্রেড নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ০ থেকে ৬০% পর্যন্ত যেতে যত পরিমাণ সময় লাগে, ৬০% থেকে ৯০% যেতে তার চেয়ে অনেক কম সময় লাগে। তার মানে একবার ৬০% পৌঁছে গেলে পারমাণবিক অস্ত্র তৈরি করাটা আর খুব বেশি দূরে নয়।
সে কারণেই আন্তর্জাতিক মহল ইরানকে নিয়ে এতটা উদ্বেগে থাকে। তবে পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরি করলেই কাজ শেষ হয়ে যায় না। সেই উপাদান দিয়ে কোন ধরনের বোমা বানানো হবে, সেই বোমা আবার ক্ষেপণাস্ত্র, বিমান নাকি সাবমেরিন কোন মাধ্যমে ডেলিভার করা হবে, সেই অনুযায়ী পূর্ণাঙ্গ প্রযুক্তি তৈরি করতে আরও বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। ধারণা করা হয় ইরান পারমাণবিক অস্ত্রের উপাদান তৈরির কাছাকাছি থাকলেও তাদের পূর্ণাঙ্গ নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম এখনও প্রস্তুত হয়নি। ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকানোর জন্য বহু ধাপে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে ইরান কার্যত বিশ্ব বাণিজ্য থেকে একঘরে হয়ে পড়ে। 2015 সালে ইরানের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে গঠন করা হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যা ইরান নিউক্লিয়ার ডিল নামে অধিক পরিচিত। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। বিনিময়ে ইরানের উপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরান নিউক্লিয়ার ডিল স্বাক্ষরিত দেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত বিশুদ্ধ করতে হয়, কিন্তু সেই চুক্তিতে বলা হয় ইরান সর্বোচ্চ 4% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা দিয়ে মূলত বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাই চুক্তির পর ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় 98% কমিয়ে দেয়। তবে আলোচনা চলার মাঝপথে 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায়। তখন ইরানও সেই চুক্তি ভাঙতে শুরু করে এবং তারা তাদের ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করতে থাকে। 2025 সালেও ইরানের সাথে আলোচনা চলার মাঝপথে আমেরিকা এবং ইসরায়েল ইরানের নাতাঞ্জ, ইস্ফাহান এবং ফরদ পারমাণবিক কেন্দ্রে নজিরবিহীন হামলা করে। ইরান এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপর পাল্টা হামলা চালায়। 2025 সালের জুন মাসে সংগঠিত সেই সংঘাত 12 দিনের যুদ্ধ নামে পরিচিত। তখন যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। অথচ 2026 সালে আবারও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে থাকার ঘোষণা দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানে ভয়াবহ হামলা শুরু করে। এই হামলায় ইরানে প্রায় 4 দশক ধরে ক্ষমতায় থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান। যে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য এতটা মরিয়া, সেই ইসরায়েলের কাছেই প্রায় 2টি পারমাণবিক অস্ত্র আছে। অথচ ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি মোটেও স্বীকার করে না। ইসরায়েল কিভাবে গোপনে পারমাণবিক বোমা তৈরি করেছিল এবং ইসরায়েল কেন তাদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করে না, সে সম্পর্কে জানতে চাই।